আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপশনে যে আজকে হলো এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য একটা চূড়ান্ত সাজেশনমূলক ক্লাস হবে ইনশাআল্লাহ। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু তাহলে বাংলা দ্বিতীয় পত্র থেকে মূলত কি মানে কোথায় কত মার্ক থাকে সেই বিষয়টা তোমরা নিশ্চয়ই জানো, তারপর একটু বিষয়টা আমি আলোচনা করে দিই। তোমরা জানো যে তোমাদের হচ্ছে ব্যাকরণ যে অংশটা থাকে সেই ব্যাকরণ অংশ থেকে তোমাদের 30 নম্বর থাকে। 30 নম্বর থাকে। কত মার্ক থাকে? 30 মার্ক থাকে। ব্যাকরণ অংশ থেকে 30 মার্ক থাকে, এটা সবাই জানো তোমরা। আর যেটা তোমাদের হচ্ছে নির্মিতি অংশ অর্থাৎ যেটা তোমাদের লিখিত অংশ, সেই লিখিত অংশে তোমাদের থাকে হচ্ছে 70 মার্ক। এই হচ্ছে টোটাল হচ্ছে তোমাদের কত মার্ক? 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া 100 মার্কের পরীক্ষা হবে তা বুঝলাম, কিন্তু আমাদের টার্গেটটা কত? অ্যাটলিস্ট 80। তুমি অ্যাটলিস্ট তোমাকে 80 পেতে হবে, কারণ বাংলা প্রথম পত্রতে অনেকে সৃজনশীলে ঠিকমতো মার্ক ক্যারি করতে পারো না, সেজন্য তোমাকে আরও বেশি ক্যারি করতে পারলে তোমার জন্য খুব প্লাস পয়েন্ট। সেটা ধরো 85 বা 90 যদি পাও, অনেকে তো 95 পর্যন্ত পেতে পারো, সমস্যা নেই। তো আমরা 80 আগে মেনশন করব। যারা তোমরা হচ্ছে আমার অফলাইন ক্লাস করছো এবং হচ্ছে যারা বিহঙ্গ বইটা পড়ছো মোটামুটি, এবং আজকে সাজেশনটা যখন আমি তোমাদেরকে দিব এই অনুযায়ী যারা পড়াশোনা করবে ইনশাল্লাহ এই ব্যাকরণ অংশ থেকে তুমি অ্যাটলিস্ট যে পড়াশোনা কিছুই যদি করেনি এতদিন, তারপরেও সাজেশনটা পড়লে সে মোটামুটি 26 থেকে 28 মার্ক পর্যন্ত সে ক্যারি করতে পারবে। 26 থেকে 28 মার্ক, অ্যাটলিস্ট 25 থেকে 28 মার্ক ক্যারি করতে পারবে। এই রাইটিং পার্টটাতে আমরা জানি যে এখানে একটা পারিভাষিক শব্দ থাকে বা বঙ্গানুবাদ যেটাকে বলি, সেখানে 10 মার্কের মধ্যে অনেকে 10 মার্কে ক্যারি করতে পারে। এবং রাইটিং পার্টটা তোমাদেরকে আমি সাজেশন দিব আজকে। এখানে মোটামুটি তোমাকে মিনিমাম 55 পেতে হবে, কারণ তুমি যদি এখানে 25 পাও, এখানে যদি 55 পাও তাহলে 80 হয়। আর যে একটু ভালো করবা 28 পাবা। আবার কেউ কেউ এখানে আছে ব্যাকরণ পার্টে 30ই পায়। তো যে ভালো করবে সে হচ্ছে 82 বা হচ্ছে তোমার হচ্ছে তুমি 85 পাইতে পারো। তো এইরকম তুমি যদি 82 বা 85 পাও, তখন তোমার বাংলা প্রথম পত্রতে যদি তুমি একটু কম মার্ক পাও তাহলে তোমার এটার সাথে যোগ হয়ে যাবে। ধরো 85 তুমি এখানে পাইছো, 85 সাথে তোমার বাংলা প্রথম পত্রে তাহলে তুমি আর 75 পাইলে তুমি প্লাস পাচ্ছ, দুইটা সাবজেক্ট মিলে 160 মার্ক লাগবে। তো এই যে আমরা আজকে আমরা প্রথমত দেখবো হচ্ছে ব্যাকরণ অংশটা, যে ব্যাকরণ অংশটা আমরা কোন কোন জিনিসগুলো ভালো করে পড়বো এবং লাস্ট টাইমে রিভিশন করবো কোন বিষয়গুলো, আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। প্রথম যে অধ্যায়টা আছে সে অধ্যায়টা তোমরা জানো যে সে অধ্যায়ের নাম হচ্ছে কি? উচ্চারণের নিয়ম। কি নাম? উচ্চারণের নিয়ম। এখন এই যে উচ্চারণের নিয়ম থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় আমরা আগে ক্লাসের মধ্যে আলোচনা করছি যদিও বা, তারপর আজকে একটু ডিটেলসে তোমাদেরকে বলি যে তোমাদের এই উচ্চারণ নিয়ম থেকে দুইভাবে প্রশ্ন আসবে। একটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন আসবে, আর একটা হচ্ছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখে আসবে। তাহলে উচ্চারণের নিয়ম থেকে তোমাদের দুই প্যাটার্নে প্রশ্ন আসবে, একটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন আর একটা হচ্ছে কি শুদ্ধ উচ্চারণ। এখন প্রশ্ন হচ্ছে তুমি অ্যান্সার করবা কোনটা। তুমি দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে পারো, বাট ভালো মার্ক ক্যারি করার জন্য এইটা হচ্ছে তুমি অ্যান্সার করতে পারো। পাশাপাশি তোমরা যারা বই নিয়ে বসছো, যাদের কাছে বিহঙ্গ বইটা আছে, প্রত্যেকে ক্লাসটা করার সময় বইটা সাথে রাখো, তাহলে তোমার জন্য এটা ভালো হবে। বিহঙ্গ বইটা সাথে রাখো, প্রথম অধ্যায় যাও এবং তুমি এটার পাশে একটা টিক চিহ্ন দিয়ে রাখো, কারণ তুমি হচ্ছে এইটা লিখবা। এখন আমরা যেহেতু আজকে সাজেশনমূলক ক্লাস নিচ্ছি, এই জন্য তোমাদেরকে আর আমি টপিক ভিত্তিক আলাদা করে পড়াবো, ব্যাপারটা এরকম না। তো আমরা আলোচনা যাব হচ্ছে দেখো বিহঙ্গ বইয়ের প্রথম অধ্যায়ে তুমি যদি পর্ব 2-এ যাও, বিহঙ্গ বইয়ের প্রথম অধ্যায়ের পর্ব 2-এ যদি যাও, তাহলে দেখো এখানে এই পর্ব 2-এর মধ্যে একটা বিষয় আছে। দেখো এই যে পর্ব 2, এই পর্ব 2-এর মধ্যে বলা আছে যে চূড়ান্ত সাজেশন সকল বোর্ড, অর্থাৎ পরীক্ষায় কমন উপযোগী কতিপয় বর্ণনামূলক প্রশ্নোত্তর। মানে এই যে পর্ব 2-এর মধ্যে যে কয়েকটা বর্ণনামূলক প্রশ্ন দেয়া আছে, এর বাইরে একটা প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে কি, যে উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। অথবা এই প্রশ্নটা আসতে পারে অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। আবার যে কোনোভাবে আসতে পারে, এই যে অথবাগুলো দিয়ে যে কোনোভাবে আসতে পারে। এখন এই প্রশ্নটা তোমাদের যদি আসে তাহলে তোমরা মূলত হচ্ছে লিখবা কিভাবে বা কতটুকু কি করবা সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। তাহলে দেখো এই যে প্রশ্ন, 4টা প্রশ্ন উত্তর অথবা দিয়ে আমি বলছি, এই 4টা প্রশ্নের উত্তর কিন্তু কি তোমাদের হচ্ছে একটার মধ্যে আছে। এই দেখো একটার মধ্যে, এক লাইনের মধ্যে আছে যে যদি কখনো অয়ের পরে এই সমস্ত কিছু যে কোনো একটা কিছু থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণটা সর্বদা কি হবে? সংবৃত হবে, মানে ওয়ের মতো হবে। তাহলে তুমি এই লাইনটা জাস্ট একটু মুখস্থ করে রাখবা, আর এই যে মানে বর্ণনাগুলো এগুলো তুমি নিজের ভাষায় দিতে পারবা উদাহরণ সহ। তাহলে পর্ব 2-এর মধ্যে যে 1 নম্বর প্রশ্নটা আছে, এইটা তোমাদের এবছরের জন্য 99% ইম্পর্টেন্ট। সবাই মানে
টিক দাও আর কি, বইটা বের করছো সবাই, সবাই একটু টিক চিহ্ন দাও। এটা হচ্ছে 99% ইম্পর্টেন্ট এবং এটা 100% শিওর ইনশাল্লাহ আসবে যদি কোনো অঘটন না ঘটে। ওকে, এবার আসো তোমরা কি কথা কি বুঝতেছো? একটু কমেন্ট করো যে হ্যাঁ ওকে, এরকম কিছু কমেন্ট করো, আমি একটু মাঝে মাঝে চেক করব। ওকে, এবার তোমাদের এই প্রশ্নটা যদি কোনো কারণে মিস হয়, যে এই প্রশ্নটা যদি না আসে, তাহলে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা, এটা সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি ওই প্রশ্নটা কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে বাবা তোমাদের এই প্রশ্নটা আসবে, যে 3 নম্বর প্রশ্নটা যেটা আছে, 3 নম্বর প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নটা আসবে, যে হচ্ছে কি বফালা উচ্চারণে 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। এটাও ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে ওইটা তোমার মিস হয়, তাহলে এই প্রশ্নটা আসবে। ওটা 99% হইলে এটা হচ্ছে 90% ইম্পর্টেন্ট। তো এখন বিষয়টা হচ্ছে, এইটা প্রশ্ন যদি আসে তাহলে তোমরা এখন কি করবা? এখন দেখো আমরা কিন্তু একটা বক্স এখানে দেখতে পাচ্ছি, যে কি বফালা 3 জায়গায় থাকে, সব মানে শব্দের শুরুতে, মাঝে আর একটা কথায় শেষে। আমরা জানি বফালা শব্দের শুরুতে থাকলে সেটা উচ্চারিত হবে না, আর বফালা যদি মাঝে থাকে সেটা উচ্চারিত হবে না, তবে যে বর্ণের সাথে বফালা যুক্ত থাকবে সে দ্বিত্ব উচ্চারিত হবে। সেম ভাবে বফালা যদি শেষ বর্ণে থাকে মানে অন্তিম বর্ণে থাকে উচ্চারিত হবে না, তবে ওই বর্ণে দ্বিত্ব উচ্চারিত হবে। তার মানে আমরা কিন্তু এই বক্সটার মধ্যে কিন্তু 3টা নিয়ম পাইছি। কয়টা পাইছি? 3টা। এখন নিয়ম তো তোমার চাবেই হচ্ছে কি 5টা নিয়ম, বা না চাইলেও তুমি 5টা নিয়মে লিখবে, কারণ এখানে প্রশ্নতে তোমার মার্ক থাকবে হচ্ছে কত মার্ক? 5 মার্ক। দ্যাট ইজ ওয়াই তোমাকে 5টা লিখলেই তোমার চলবে। এবার আসো আর 2টা কি। এখন আর 2টা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, এইটুকু জাস্ট মনে রাখতে হবে, যে তোমার যদি কখনো উত গ ব ম এই 3টার সাথে যদি কখনো বফালা যুক্ত হয়, তাহলে সেটা উচ্চারিত হবে। আর যদি কখনো যুক্ত বর্ণ বফালা যুক্ত হয়, তাহলে কখনো উচ্চারিত হবে না। তাহলে ওইখানে তুমি মনে রাখলে একটা বক্স, আর এখানে কথা মনে রাখলে 2টা। একটা হচ্ছে উদ গ বা ময়ের সাথে বফালা যুক্ত হলে সেটা সর্বদাই উচ্চারিত হবে, আর যুক্ত বর্ণের সাথে বফালা থাকলে সেটা কখনো উচ্চারিত হবে না। আমরা এই জিনিসটা আমরা শিখলাম। সবাই একটু কমেন্ট করে বলো সবাই বুঝতে পারছো কিনা। ওকে, যারা বুঝতেছো তারা ওকে ডান লিখবা, সাথে সাথে ডান লিখবা, কারণ আমি বেশি টাইম নিব না, কারণ যেহেতু সব বিষয় দেখাইতে হবে। এই জন্য তোমরাও একটু দ্রুত ঝটপট একটু কমেন্ট করে জানাবা যে বুঝতেছো কিনা, কারণ আমি না হলে আবার বুঝতে পারবো না যে তোমরা বুঝতেছো কিনা। এবার আসো, তোমাদের হচ্ছে মানে আমি 2টা প্রশ্ন দেখাইলাম, এই 2টা প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে এই 2টা প্রশ্ন যদি মিস হয়, যে এই 2টার মধ্যে কোনোটাই আসলো না, সেক্ষেত্রে তুলনামূলকভাবে এটা একটু কম ইম্পর্টেন্ট, বাট এই প্রশ্নটাও আসতে পারে। এটা হচ্ছে কি, যে মফালা উচ্চারণের 5টা নিয়ম। তাহলে আমরা সেম ভাবে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। এখন আমি যদি ওটা 99% বলি, এটা 9% বলি, তাহলে 90% বলি, তাহলে এটাও কিন্তু কি 90% ইম্পর্টেন্ট। কারণ বফালা এবং মফালা 2টা প্রশ্ন কখন আসে? যখন অধ্বনি উচ্চারণের নিয়মটা আসে না, তখন মাস্ট বি হয় বফালা না তো মফালা আসবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করো। এখন এই জিনিসটা এখন কেমনে মনে রাখবা ভাই? এত কিছু মুখস্থ করার আমার টাইম নেই। মনে রাখবা কিরকম? এই যে বক্সটা শুধু মনে রাখবা, যে মফালা শব্দ শুরুতে বসে, মাঝে বসে, আর একটা কোথায় বসে, শেষে বসে। তুমি একটা চিন্তা করে দেখো, তুমি যারা বিহঙ্গ বই না পড়ে অন্য কোনো বই পড়ছো, তুমি খেয়াল করে দেখো তো ওই রকম কি এইভাবে সাজানো আছে? জীবনও না ভাই। আমি নিজেও তোমার বাংলা ব্যাকরণ অনেকগুলো দেখছি, ঘাটছি, আসলে নাই এত সাজানো সুন্দর। তোমার এগুলো পড়ার দরকার নেই, তুমি জাস্ট এই বক্সটা দেখবা, শেষ, খেল খতম। তার মানে কি, মফালা যদি শব্দের শুরুতে থাকে সেটা উচ্চারিত হবে না, ক্রস। কিন্তু মফালা হচ্ছে একটা নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি। যেহেতু মফালাকে নাসিক্য ধ্বনি, এই কারণে মফালা উচ্চারণ না হলে বা উচ্চারিত না হলে অবশ্যই ওই বর্ণের অনুনাসিক করতে হবে। আর অনুনাসিক মানে হচ্ছে কি? চন্দ্রবিন্দু। ব্যাপারটা কি বুঝছো? তার মানে যে বর্ণের সাথে মফালাটা ছিল, যেমন দেখো এখানে স্মারক, মফালাটা ছিল শয়ের সাথে, তাহলে মফালা উচ্চারিত হয়নি, ওর সাথে একটা কি হয়েছে? চন্দ্রবিন্দু হয়েছে। এই বিন্দুটাকে বলা হচ্ছে অনুনাসিক। অনুনাসিক করতে হবে। তার মানে মফালা মাঝে থাকলে উচ্চারিত হবে না, তবে যেই বর্ণের সাথে মফালা যুক্ত থাকবে ওই বর্ণের দ্বিত্ব উচ্চারিত হবে, এবং পরের বর্ণেরটার সাথে অনুনাসিক করতে হবে। কি করতে হবে? অনুনাসিক করতে হবে। সেম ভাবে মফালা শেষে থাকলে উচ্চারিত হবে না, এবং যেই বর্ণের সাথে মফালা যুক্ত থাকবে সেটা দ্বিত্ব উচ্চারিত হবে, এবং পরের বর্ণের সাথে অনুনাসিক করতে হবে। এখন এই জিনিসটা তোমরা অনেকে ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছি, তারপরে তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি আমি, যে অনুনাসিক করতে হবে কোথায়, পরের বর্ণের সাথে, মানেটা কি? দেখো এই যে বিষয়টা দেখো, এইখানে দেখো তো মফালাটা কোথায় আছে ভাই? মধ্যে, মানে মফালা মাঝে আছে। তাহলে মফালা তো মাঝে আছে, তাহলে উচ্চারিত হবে না। আমরা জানি মাঝে থাকলে উচ্চারিত হবে না, তাহলে মফালা উচ্চারিত হয়নি। এখন তো নিব আমরা কয়বার? 2বার। এই যে একবার, এই যে আরেকবার। এখন মনে রাখবা, যদি এরকম মানে কোনো ফলাযুক্ত কোনো বর্ণের সাথে কোনো কার থাকে, সেই কারটা কিন্তু সর্বদাই যে দ্বিত্ব করতেছো
যেমন এখানে দুইটা ত নিছো, দ্বিতীয় করতেছো, দ্বিতীয় করার পর পিছনেরটার সাথে ওই কাঠটা চলে যাবে। যেমন রস্বীকার এখানে দীর্ঘিকার ছিল, আমরা জানি যে রস্বীকার নিতে হবে, তাহলে ওই রস্বীকারটা পিছনেরটার সাথে যাবে, এটা পিছনেরটা তো চলে গেছে। এবং অনুনাসিক যে করতে হবে বললাম যে পরের বর্ণের সাথে, এই দেখো পরের বর্ণের সাথে, মানে এই তয়ে কিন্তু আবার অনুনাসিক করা যাবে না, মানে সামনেটা করা যাবে না। তুমি যে দ্বিতীয় করতেছো পরেরটার সাথে করতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই? মানে দ্বিতীয় গার্লফ্রেন্ডটাকে প্রায়োরিটি দিতে হবে, যদিও বা তোমরা প্রথম গার্লফ্রেন্ড বা প্রথম বয়ফ্রেন্ডটাকে বেশি প্রায়োরিটি দাও। আর রবীন্দ্রনাথ বলছে যে তুমি যত নম্বরেই প্রেম করো না কেন সেটা কিন্তু প্রথম প্রেম। হ্যাঁ, তো সবাই একটু কমেন্ট করে বলো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, একজন কমেন্ট করছে, ও আচ্ছা, আমার বন্ধু বলছে যে সিলেটে বসে তোমার ক্লাস করতেছি। ফারুক, থ্যাংক ইউ বন্ধু, আমি দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, এবার আসো, এই বিষয়টা হচ্ছে তোমাদের গেল। এবার আসো, তোমাদের হচ্ছে 3টা প্রশ্ন আমি দেখাইলাম। এখন কোনো কারণে আনফরচুনেটলি যদি তোমাদের এই 3টা প্রশ্নের কোনো প্রশ্নই যদি না আসে, আনফরচুনেটলি যদি কোনো প্রশ্নই যদি না আসে, তখন আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে এ ধ্বনি উচ্চারণের নিয়ম। এই যে দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো, এইটা সাধারণত দিনাজপুর বোর্ডে ভাই আসবে না, সাধারণত আসবে না। তবে যদি প্রশ্নকর্তা চান এবং উলট পালট তোমাকে যদি করতে চায়, সেক্ষেত্রে এই প্রশ্নটা দিতে পারে। এই জন্য তোমরা জাস্ট এই এ ধ্বনির উচ্চারণের নিয়মটা দেখো। তুমি কিন্তু কোনো বইতে কিন্তু এরকম পাবা না ভাই, এত সাজানো গোছানো কোনো বইতে পাবা না, একবার 100% ওপেন চ্যালেঞ্জ, এত সাজানো গোছানো। এই প্রশ্নটা যদি কখনো আসে, এখন তুমি কি ঘাবড়াবা? জীবনেও না। এই জাস্ট একটা লাইন মুখস্থ করবা যে এর পরে যদি কখনো এই সমস্ত কিছু থাকে, তাহলে সেটার উচ্চারণটা সর্বদাই হবে। এই লাইনটা মুখস্থ করবা, কয়েকটা উদাহরণ জেনে রাখবা, যদি আসে তুমি দিতে পারবা। এইটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তবু বলি এটা হচ্ছে 70% সর্বোচ্চ, যদি ওগুলা কোনো কিছু না আসে। বাট এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমরা কি 4টা প্রশ্ন পড়বো? এক্স্যাক্টলি তাই। এখন বিষয়টা হচ্ছে এই 4টা প্রশ্ন পড়লে তোমার লাভটা কি দেখো। এখন আমি তো তোমাদেরকে বললাম যে তোমরা বর্ণনামূলক প্রশ্নে অ্যান্সার করবা না, তাহলে অ্যান্সারটা করবা কি? অ্যান্সারটা আমরা মূলত করব হচ্ছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো, ওইটা অ্যান্সার করব। এখন আমরা সেই বিষয়ে তাহলে আজকে আলোচনা করব। এইটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে কি, আমরা শুদ্ধ উচ্চারণ আলোচনা করো, সেই বিষয়ে যাব। ওকে ওকে, একটু দাঁড়াও। এই যে দেখো পর্ব 3-এ যাও, তোমরা যারা বই বের করছো, মানে যারা বিহঙ্গ বই যাদের কাছে সাথে আছে, তোমরা একটু সবাই পর্ব 3-এ যাও, বিহঙ্গ বইয়ের পর্ব 3-এ যাও, সবাই পর্ব 3-এ যাও। সবাই পর্ব 3-এ গেছো? সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, একজন লিখছে পারফেক্ট। পারফেক্টটা কি? আমি না আমার ক্লাস। গার্লফ্রেন্ড কই থেকে আসলো ভাইয়া? গার্লফ্রেন্ড কই থেকে আসলো ভাইয়া আমাকে কইতেছ? তোরা ভালো জানিস ভাই। দেখ, এই যে দেখো চূড়ান্ত সাজেশন সকল বোর্ড পর্ব 3, পরীক্ষায় কমন উপযোগী কতিপয় বিকল্প প্রশ্নোত্তর, কতিপয় শব্দের শুদ্ধ উচ্চারণ। এই যে তোমাদের একটা বক্স করে দেওয়া আছে, দেখো অতীতের উচ্চারণটা কেমন হবে, অতঃপরের উচ্চারণটা কেমন হবে, এইরকম একটা দেখো একটা বক্স আছে বইতে। তোমরা খুঁজে পাইছো কিনা? সবাই একটু বিহঙ্গ বইটা বের করে খুঁজে দেখো যে এটা কিন্তু তোমাদের আছে বইতে। দেখো, এইটা তোমরা পুরো বক্সটা খাতায় লিখে প্র্যাকটিস করবা। এবং যদি কারো মনের ভিতরে কিছু মানে ভয়ভীতি কাজ করে যে না আমাকে আরো পড়তে হবে, তুমি এই বক্সটা পড়লেই ইনশাআল্লাহ তুমি 5টা শুদ্ধ উচ্চারণ যে মানে শব্দ আসবে পাবা, 5টাই পাবা। এখন যদি কারো মনে হয় যে না আমি আরো বেশি করে পড়বো, তাহলে এখানে দেখো বলা আছে বিশেষ দ্রষ্টব্য, প্রয়োজনে পর্ব 5 অনুশীলন করুন। তাহলে তুমি পর্ব 5টা অনুশীলন করতে পারো। এখন পর্ব 5টা কোথায় আছে? বিহঙ্গ বইতে আছে। এই হলো আমাদের হচ্ছে প্রথম অধ্যায়ের যে আমরা সাজেশন, সেটা আমরা আলোচনা করলাম। দেখো এই মানে তোমাদের হচ্ছে পর্ব 5, এই যে দেখো পর্ব 5 মানে হচ্ছে এই যে দেখো পর্ব 5-এ সবকিছু আলোচনা করা আছে। তোমরা চাইলে এই পর্ব 5টা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এই যে পর্ব 5টা প্র্যাকটিস করতে পারো, এটা কিন্তু পর্ব 5-এর মধ্যে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম অধ্যায়। তোমরা সবাই এই প্রথম অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া পাইছো কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। যাদের সমস্যা নেই তারা সবাই একটু ডান লিখো, তাহলে আমি এখন দ্বিতীয় অধ্যায়তে যাব। ওকে, এটা হচ্ছে প্রথম অধ্যায় গেল। এখন আমরা যাব হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে, বানানের নিয়ম। এইখান থেকে তোমাদের যদি একাডেমিকে মানে প্রশ্ন আসে, তাহলে আমরা জানি, আমি যদিও বা আগে বললাম যে আমি কিন্তু ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করছি, তারপরও বলতেছি, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে 2 সিস্টেমে। একটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, আর একটা হচ্ছে শুদ্ধ বানান লিখো। যে কোনো 5টা শব্দের শুদ্ধ বানান লিখো। ক্লাসটা শেয়ার করে দাও সবাই, হ্যাঁ? আমি কিন্তু এগুলো বারবার বলতে ইচ্ছে করে না। ক্লাস শেয়ার করে দিবা, সবাই ডান লিখবা।
তাহলে বর্ণনামূলক প্রশ্ন সাধারণত তোমরা মানে তুমি চাইলে যে কোনো একটা দিতে পারো, বাট আমি তোমাকে বলতেছি এটা না দিয়ে তুমি এইটা লিখবা। এটা লিখলে তুমি 5-এর মধ্যে 5-এ পাবা ইনশাল্লাহ, বুঝছো? এখন যাদের মধ্যে বিষয়টা হচ্ছে যে ভাইয়া ঠিক আছে আমি শুদ্ধ বানানে লিখবো, কিন্তু শুদ্ধ বানান আমি কিভাবে নিয়মগুলো শিখবো? ওকে, ভালো কথা, প্রশ্ন ভালো। এখন তুমি নিয়ম, আমি তো তোমাদের ক্লাস নিয়েছি, ক্লাসের মধ্যে যথেষ্ট নিয়ম পড়াইছি, তারপরেও তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি যে দেখো এইখানে কিন্তু দেখো মানে বিহঙ্গ বইয়ের এই যে দেখো বানানের কতিপয় মৌলিক সূত্রাবলী এই একটা বিষয় আছে, এবং এখানে অনেকগুলো নিয়ম আছে। দেখো এখানে নিচে কিন্তু আরো অনেকগুলো নিয়ম আছে। তুমি এই নিয়মগুলো যদি পড়ো, বিশেষ করে এই নিয়মগুলো যদি পড়ো, দেখো এগুলো অনেক কিন্তু নিয়ম আছে। দেখো এই নিয়মগুলো যদি পড়ো, পাশাপাশি দেখো এই দিকে কিন্তু আরো কিছু নিয়ম আছে। এই যে নিয়মগুলো, তুমি যদি এই নিয়মগুলো একটু প্র্যাকটিস করো, বা আমি ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি, এই নিয়মগুলোর বাইরে একটা প্রশ্ন আসবে না ইনশাল্লাহ, এটা শিওর থাকো। এটা নিয়ে কোনো হতাশার কিছু নাই। এটা গেল হচ্ছে তোমাদের যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখার যে বিষয়টা সেটা। এবার যারা ভাবতেছ যে ভাইয়া যদি বর্ণনামূলক প্রশ্ন আসে তাহলে আমরা কোনগুলো লিখবো? আচ্ছা, শুদ্ধ বানানের আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে দেই, সেটা হচ্ছে বিহঙ্গ বইয়ের পর্ব 2-এ যাও। তোমরা সবাই আগে পর্ব 2-এ যাও। পর্ব 2-এ আগে তোমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে আগে আলোচনা করি। আচ্ছা, বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে আগে আলোচনা করি, পর্ব 2। আচ্ছা, পর্ব 2, ওকে, পর্ব 2। আচ্ছা, আমি একটু আগে ঠিক করে নিই, দাঁড়াও, পর্ব 2, পর্ব 1, এই যে পর্ব 2, এই যে পর্ব 2। দেখো সবাই দেখতে পাচ্ছ এখানে চূড়ান্ত সাজেশন সকল বোর্ড। দেখো এখানে লেখা আছে কিন্তু কি, যে চূড়ান্ত সাজেশন সকল বোর্ড পর্ব 2। ভাই বিহঙ্গ একটা তোমার জন্য একটা আশীর্বাদ। দেখো কত সুন্দর করে এখানে দেয়া আছে, তারপরে তোমরা সাজেশন চান, আমি বুঝি না। দেখো তারপর বলি, প্রথম যে প্রশ্নটা এটা 99% ইম্পর্টেন্ট এবছর দিনাজপুর বোর্ডে আসার মতো। এই প্রশ্নটা বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বা প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম লেখো। মনে রাখবা এইখানে কথাটা বলছে যে কোনো 5টি নিয়ম লেখো। তাহলে যে কোনো 5টি নিয়ম যদি বলে, এখন তুমি কি ভাই মুখস্থ করতে যাবা? জীবনেও না। তুমি জাস্ট এই একটা লাইন মনে রাখবা। কি লাইন? যে পাকিস্তানি কিংবদন্তি মূলত কার্তিকের স্টোরে বসেন। তাহলে দেখো তো এখানে কথা বলছি কয়টা? 5টা। এই যে 1, 2, 3, 4, 5টা। তাহলে 5টা নিয়ম। তুমি নিয়ম তো তোমার ভাষায় লিখবা ভাই, এগুলো তোমার মুখস্থ করার দরকার আছে? আমার বিহঙ্গ বই থেকে মুখস্থ করতে হবে? নট সাচ লাইক দ্যাট। তুমি জাস্ট এই একটা লাইন মনে রাখবা যে পাকিস্তানি বললেই বাংলা বানানে যে কোনো নিয়ম। এখন পাকিস্তানিটা কি? ওই যে পাকিস্তানি কিংবদন্তি মূলত কার্তিকের স্টোরে বসেন, দ্যাটস ইট, শেষ। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যদি কোনো কারণে এটা না আসে, সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আছে তোমাদের আসার মতো, সেটা একটু আলোচনা করি। এবার সবাই একটু বিহঙ্গ বইয়ের কিন্তু আমরা পর্ব 2-এ আছি। এবার আমরা যাব হচ্ছে 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নটা কি? 2 নম্বর প্রশ্নটা বলতেছে যে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত নিয়ম অনুসারে, দেখো এই কথাটা মনে রাখবা। এবার বলছে তৎসম শব্দের 5টি নিয়ম লেখো। তাহলে তুমি জাস্ট এই লাইনটা মনে রাখবা যে শুভঙ্কর পদবী অর্জনে প্রথমত মন্ত্রীর কাছে গেলেন। তাহলে দেখো এখানে কয়টা কথা বলছি? 5টা কথা। শুভঙ্কর পদবী অর্জন প্রথমত মন্ত্রী। তাহলে 1, 2, 3, 4, 5, এই 5টা কথা মনে রাখবা। শেষ গল্পটা মনে রাখবা। শুভঙ্কর নামের একজন ব্যক্তি ছিলেন, সে তার পদোন্নতির জন্য বা পদবী অর্জনে প্রথমত মন্ত্রীর কাছে গেলেন। আর এই লাইনগুলো নিজের ভাষায় লিখবা। এইটা হচ্ছে তোমার 99% ইম্পর্টেন্ট, কারণ এই 3টা প্রশ্ন আছে এই চ্যাপ্টারে। 3টা প্রশ্নই মোটামুটি 99% ইম্পর্টেন্ট, মানে সম পরিমাণ, মানে আর কি ইম্পর্টেন্ট। দিনাজপুর বোর্ডে গতবার যেটা আসছে এবার পড়বো না এরকম করিও না কিন্তু, কারণ এরকম অনেকবার হয়েছে দিনাজপুর বোর্ডে আসা সত্ত্বেও পরের বছর আবার দিনাজপুর বোর্ডে রিপিট করছে। দ্যাট ইজ ওয়াই তোমরা এই চিন্তা কখনোই করবা না যে আসছে দেখে আর আসবে না। তো এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে 2টা প্রশ্ন গেল, আর একটা প্রশ্ন আছে। 3টা প্রশ্নের কথা বলছিলাম। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখো 3 নম্বর প্রশ্নটা হচ্ছে বলতেছে যে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত নিয়ম অনুসারে। এবার দেখো বলতেছে অতৎসম, তার মানে একটা পাইলাম যে কোনো 5টি নিয়ম, একটা পাইলাম তৎসম শব্দের 5টা নিয়ম, আর একটা হচ্ছে অতৎসম শব্দের 5টা নিয়ম। তাহলে এইটা যদি কখনো বলে, লাইন মনে রাখবা জাস্ট একটা, যে খ্যাপা দাদি প্রথমত ইরানের সর্দারের কাছে গেলেন। তাহলে দেখো এখানে 5টা কথা আছে, তার মানে 5টা নিয়ম এর ভিতরে আছে। আর এই জিনিসগুলো জাস্ট একবার রিডিং করবা। আর আমার ক্লাস তো যারা ক্লাস করছো তাদের মনে হয় না আর এটা পড়া লাগবে ইনশাআল্লাহ। এই হচ্ছে তোমাদের 3টা প্রশ্ন 99% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো।
সবাইকে বুঝতে পারছো একটু ডান লিখো, যারা বুঝতে পারছো সবাই একটু ডান লিখো। ওকে, আমরা একটু পর রাইটিং পার্টে যাচ্ছি, সবাই একটু ধৈর্য ধারণ করে থাকো, বেশিক্ষণ ক্লাস নিব না, সমস্যা নেই। ওকে, এটা গেল হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এবার যারা ভাবতেছো যে ভাইয়া আমি তো বর্ণনামূলক প্রশ্ন অ্যান্সারই করব না, আমি তো অ্যান্সার করব হচ্ছে আপনার হচ্ছে মানে শুদ্ধ বানান যেটা অথবা দিয়ে থাকবে সেটা অ্যান্সার করব। ওকে, ভালো কথা, তোমাকে তো আমি সেটাই বললাম, তুমি তো ওইটাই করবা। তাহলে তুমি বিহঙ্গ বইয়ের মানে একটু পর্ব 3-এ যাও। পর্ব 3-এ গিয়ে দেখো বলা আছে চূড়ান্ত সাজেশন পরীক্ষায় কমন উপযোগী কতিপয় বিকল্প প্রশ্নোত্তর। অর্থাৎ মানে তোমার অশুদ্ধগুলো দেওয়া থাকবে, তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। মানে অশুদ্ধগুলো দেওয়া থাকবে, শুদ্ধ করে লিখতে হবে। যেমন দেখো এগুলো অশুদ্ধ করে দেওয়া আছে, এগুলো শুদ্ধ করতে হবে। তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। এবং এখান থেকে তুমি যদি পড়ো ইনশাল্লাহ মানে 99% শিওরিটি দিচ্ছি তুমি 5টা বানান কম পাবা ইনশাল্লাহ। এবার আসো, এখন কিছু বানান আছে যেগুলো বাংলা একাডেমি নতুন করে সংশোধন করছে, হয়তো বিহঙ্গ বইয়ের মনে হয় 32 পৃষ্ঠায় সেটা আছে, সেই বানানগুলো তোমাকে একটু জেনে রাখতে হবে। কারণ কেন, রিসেন্টলি যেহেতু বাংলা একাডেমি এই বানানগুলো সংশোধন করছে, সেহেতু হচ্ছে এই বানানগুলো একটু আসার চান্সটা একটু বেশি। তোমরা দেখো বিহঙ্গ বইয়ের 32 পৃষ্ঠা যাও, 32 কি 33 পৃষ্ঠা সম্ভবত গেলে তোমরা এই একটা বক্স পাবা, সেখানে লেখা আছে কি যে বাংলা একাডেমি কর্তৃক পরিবর্তিত কতিপয় গুরুত্বপূর্ণ বানান। যেমন দেখো আগে এইটা ছিল, এখন হয়ে গেছে অতঃপর, একটা বিসর্গ চলে আসছে। আগে ছিল অত্যাধিক, এই আকারটা এখন বাতিল করা হয়েছে। আগে ছিল অথই, এখন দেখো রস্বইকার। আবার দেখো আগে ছিল অধীনস্থ, এখন শুধু হবে কি অধীন। সব থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই অধীনস্থ প্রচুর আসে। হ্যাঁ, আকাঙ্ক্ষা এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে নিরপরাধী, এটা খুব ইম্পর্টেন্ট, মানে যদিও বা এটার রাইট আনসার হচ্ছে নিরপরাধ, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে ন্যূনতম, এটা তো সবাই তোমরা ন্যূনতম বলো, জীবনেও না, এটা হচ্ছে ন্যূনতম, এটার উচ্চারণ হচ্ছে ন্যূনতম। তো এই বিশেষ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সবাই একটু এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যাবা। শুধু ভাই এগুলা একাডেমিকের জন্য না, অ্যাডমিশনে তোমার এটা কি পরিমাণে যে হেল্প হবে তুমি কখনো কল্পনা করতে পারবা না, আগে সময় আসুক তুমি বুঝবা। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে সাজেশন। তাহলে তৃতীয় অধ্যায়টা হচ্ছে কি ভাইয়া, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, যেটাকে আমরা পদ প্রকরণ নামে আমরা আগে চিনতাম। তো এখান থেকে তোমাদের আমরা জানি যে এখান থেকে মোটামুটি আমরা ক্লাস করছিলাম, ক্লাসে আমরা জানি যে এখান থেকে 2 ভাবে প্রশ্ন আসে, সেটা আমি একটু আলোচনা করি তোমাদেরকে। ওকে, দেখো এখান থেকে 2 ভাবে প্রশ্ন আসবে, একটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, আর একটা হচ্ছে বলবে শব্দ শ্রেণী নির্ণয় করো। মানে তোমার মানে বাক্য দেওয়া থাকবে, দেখো এই শব্দ শ্রেণী নির্ণয় করো 2 ভাবে থাকতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে 2 ভাবে, একটা বর্ণনামূলক প্রশ্ন আর একটা হচ্ছে শব্দ শ্রেণী নির্ণয় করো। আবার এই নির্ণয়টা 2টা সিস্টেমে থাকতে পারে, হয় এইটা নয়তো ওইটা, মানে হয় বাক্য আকারে নয়তো কি অনুচ্ছেদ আকারে। মানে ব্যাপারটা বুঝো, এই বর্ণনামূলক প্রশ্ন সাধারণত আমরা অ্যান্সার করবো না, আমরা অ্যান্সার করবো কোনটা, এইটা। এখন বাক্য আকারে থাকতে পারে কোনগুলো, যেমন বলতেছে যে রংপুর অনেক ভালো শহর হচ্ছে, এখন তোমাকে বলছে শহরের নিচে আন্ডারলাইন করা আছে, বলছে এটা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, এরকম বাক্য আকারে থাকতে পারে। আবার অনুচ্ছেদ থাকতে পারে, একটা অনুচ্ছেদ থেকে তোমাকে বলতে পারে যে এই অনুচ্ছেদ থেকে 5টা বিশেষণ পদ চিহ্নিত করো, বা বলতে পারে 5টা সর্বনাম চিহ্নিত করো, 5টা ক্রিয়া বিশেষণ চিহ্নিত করো, 5টা যোজক চিহ্নিত করো, এরকম ভাবে থাকতে পারে। বা থাকতে পারে যে 5টা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, সেগুলো আবার নিচে আন্ডারলাইন থাকতে পারে। তো আমরা দেখবো সেই বিষয়গুলো কিভাবে আসে, সেগুলো নিয়ে আলোচনা করবো। তো যদি এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন আসে তাহলে সেখানে কেউ অ্যান্সার করবা না তোমরা। বিহঙ্গ আমি তাহলে ডিটেলসে আর না বলি, বিহঙ্গ বইয়ের যে পর্ব 2 যেটা আছে, সেই পর্ব 2 তোমরা পুরোটাই পড়বা। পর্ব 2 এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, মানে তোমার হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন হিসেবে আছে, জাস্ট ওইটা কয়েকটা পড়লেই তোমাদের কমন আসবে। যেমন দেখো এই যে পর্ব 2, দেখো দেখতে পাচ্ছ এইখানে 3 থেকে 4টা বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে, এইটা তোমরা জাস্ট পড়বা, ইনশাল্লাহ তোমরা 99% কমন পাবা। তবে বারবার বলতেছি, বিশেষ করে এই অধ্যায়টা কেউ বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে যাবা না, টাইম নষ্ট করার দরকার নেই, এটা করবা। এবার তোমরা মানে যারা বললাম যে দিবা না, দ্বিতীয় অধ্যায়টা মানে পর্ব 3-এ তাহলে যাবা। পর্ব 3 হচ্ছে কোথায়, এই যে পর্ব 3, দেখো পর্ব 3-এ বলা আছে এখানে, এইটা সব থেকে ভালো করে গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এইটা তোমরা অ্যান্সার করবা। চূড়ান্ত সাজেশন সকল বার পরীক্ষা কমন উপযোগী কতিপয় বিকল্প প্রশ্নোত্তর। দেখো বলছে মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, এখন দেখো চলিয়াছিলামের নিচে আন্ডারলাইন করা আছে, তোমাকে বলা আছে এটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী, তাহলে এটা কি একটা ক্রিয়া। আবার বলা আছে ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি, এগুলো কোন কোথাকার লাইন বলো তো, এগুলো কিন্তু বাংলা প্রথম পত্রের লাইন, বাস কিন্তু এমনি আসে,
ঠিক আছে, একাডেমিকের বাংলা প্রথম পত্রের লাইন তুলে দেয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে। ঠিক আছে, তো এই জিনিসগুলো সবাই প্র্যাকটিস করবা, এই পর্ব 3টা পড়বা। পাশাপাশি যাদের হচ্ছে মনে হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, এটা বাক্য আকারে গেল, আর একটা হচ্ছে অনুচ্ছেদ আকারে। তো সেই অনুচ্ছেদ আকারে এগুলো দেখাই। এই যে দেখো অনুচ্ছেদ আকারে এখানে বলছে যে নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ চিহ্নিত করো। দেখো এখানে বলছে এই নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ চিহ্নিত করো। তাহলে তোমাকে এখানে এই যে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদ তোমাকে পুরোটাই উত্তর হিসেবে লেখার দরকার নেই। তুমি শুধু ডিরেক্টলি এই যে মনে করো লিখতে পারো যে এই যে মামাটা একটা বিশেষ্য, ছোটটা কি একটা তাহলে বিশেষণ, তুমি ডিরেক্ট লিখতে পারো ছোট একটা বিশেষণ, এভাবে লিখতে পারো। পুরোটাই লিখতে হবে এরকম কোনো কথা নাই। এটা হচ্ছে তোমাদের হলো মানে পর্ব 3-এর আলোচনা করলাম। এখন যারা এভাবে পড়াশোনা করার পর তাদের মনে হচ্ছে যে না আমি আরও একটু ডিটেলসে পড়তে চাই, যে আমি কোনো রিস্ক নিব না, সেক্ষেত্রে তুমি এই অধ্যায়ের পর্ব 5, এই যে দেখো তুমি পর্ব 5টা পড়তে পারো, এই পর্ব 5টা পড়তে পারো, বিশেষ করে এই অধ্যায়টা, কারণ তোমাদের সিলেবাসে আছে প্রত্যয়টা নেই। তাহলে এই প্রত্যয় নিয়ে কোনো চিন্তা কোনো কারণ নেই। এটাকে বলা হয় বাংলা শব্দ গঠন, যেটা 3টা নিয়ে আসছে, একটা হচ্ছে উপসর্গ, একটা হচ্ছে প্রত্যয়, একটা হচ্ছে সমাস। এই প্রত্যয়টা তোমাদের আসবে না, আসবে হলো কি উপসর্গ অথবা সমাস। এখন আসো, তাহলে এইখান থেকে পরীক্ষায় উপসর্গ অথবা সমাস আসবে। এখন তোমরা কিভাবে আনসার করবা সেটা নিয়ে আগে আলোচনা করি। তো উপসর্গ থেকে 2ভাবে প্রশ্ন আসবে আমরা জানি, ক্লাসের মধ্যে আমি আলোচনা করেছিলাম, তারপর একটু বলে দিচ্ছি। দেখো এই উপসর্গ থেকে 2ভাবে প্রশ্ন আসবে, একটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, আর একটা হচ্ছে শব্দ গঠন করো এবং বাক্য তৈরি করো। দেখো 2024 সালের এইচএসসি পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসছিল, এইটা আসছিল, এইটা আসেনি। আসছিল যে মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে এইটাও থাকবে এটাও থাকবে না, যে কোনো একটা থাকবে, কারণ এর অথবা দিয়ে থাকবেই তো ভাই সমাস। ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা? এটা অথবা দিয়ে থাকবেই সমাস, তাহলে তুমি মানে এইটা থাকবে এটাও থাকবে, ব্যাপারটা এরকম না, দুইটার মধ্যে যে কোনো একটা। তাহলে গত 24 সালে কিন্তু এই প্রশ্ন আসছিল যে নিচের যে কোনো 5টি উপসর্গ দিয়ে শব্দ গঠন করে বাক্য তৈরি করো। অথবা তোমাকে বলতে পারে উপসর্গ দেওয়া নাই, তোমাকে নিজেই বলতেছে যে তুমি উপসর্গ 5টি উপসর্গ দিয়ে শব্দ গঠন করো। তাহলে তোমার নিজের চয়েস মতো 5টা উপসর্গ নিয়ে শব্দ গঠন করবা। আবার এইখানে অনেক শিক্ষার্থী কি করে, হয় না যে গানের লিরিক্স মনে নেই বা সুর মনে আছে, তখন নাক দিয়ে গুনগুন গুনগুন করি, বলি না, হ্যাঁ ওটা কিন্তু দুষ্ট কোকিল। ঠিক আছে, তো এই যে কাজটা আমরা করি, মানে কি করি যে আমাদের উপসর্গ মনে নাই, ধরো একটা উপসর্গ মনে আছে বি, মানে বি, এইটাই মনে আছে। এখন ওই একটা উপসর্গ দিয়ে 5টা শব্দ গঠন করছে, 5টা বাক্য তৈরি করছে, ভাই তখন তুমি কিন্তু 1 মার্ক পাবা বা 2 মার্ক পাইবা বা 0 পাইতে পারো, স্যারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এই কাজগুলো কখনো করিও না। তো এইখান থেকে যদি কখনো তোমাদের বর্ণনামূলক প্রশ্ন আসে, তাহলে সেটা আমরা কোন কোন প্রশ্নগুলো আমরা পড়বো সেটা আলোচনা করব। প্রথমত হচ্ছে একটা প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 99% ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, আমার বিষয়ে এটা 100%ই বলা চলে, এটা প্রতি বছরে এই প্রশ্নটাই আসে। সেটা হচ্ছে দেখো এই প্রশ্নটা পর্ব 2-এ যাও, সবাই বিহঙ্গ বই বের করো এবং হচ্ছে পর্ব 2-এ যাও। সবাই কি পর্ব 2-এ গেছো? অনেক ভালো গান ভাইয়া, অনেক ভালো, দুষ্ট কোকিল ডাকে, হ্যাঁ তুই তো ওগুলোই পারবি, দেখ বই পড়, দুষ্ট কোকিল না যাস। পর্ব 2-এ দেখো বলা আছে উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্নটা 99% ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার মতো। তবে এই প্রশ্নটা কিন্তু যতবারই আসুক না কেন, অনেক শিক্ষার্থী এটা কিন্তু গুলিয়ে ফেলে, এমনভাবে লেখে যে ফুল মার্কটা সে পায় না। না পাওয়ার পিছনে কারণটা হচ্ছে জগা খিচুড়ি লেখে সে মনে করো ভরাট করে রাখে, কিন্তু মেইন কথা সে হারায় ফেলে। তোমরা চাইলে এই বিহঙ্গ বইতে যে স্টেপগুলো দেওয়া আছে, তোমরা চাইলে এই স্টেপগুলো ফলো করতে পারো। স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা এখানে মোটামুটি 5-এর মধ্যে 5 পাবে। দেখো বেশি কথা নাই, জাস্ট মোটামুটি যে কথাগুলোর মেইন সেগুলো বলা আছে। তো এটা একটা বিষয়। আর 2 নম্বর একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা মাঝে মাঝে আসে, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, ও এইটা না, 2 নম্বর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে উপসর্গ কাকে বলে, কত প্রকারের মানে প্রকারভেদটা ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা এখানে কই হারাইলাম, এই যে 3 নম্বরে আছে। দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো, এই যে 3 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে উপসর্গ কাকে বলে, কত প্রকার কি কি, এটা হচ্ছে 90% ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 90% ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন যেটা আমি দেখালাম যে তোমাদের হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটা, সেটা তোমাদের হচ্ছে 80% ইম্পর্টেন্ট। এই যে এই প্রশ্নটা শব্দ গঠন, এটা হচ্ছে কই যাচ্ছে, ওকে এই দেখো শব্দ গঠন বলতে কি বোঝায়,
এই যে এই প্রশ্নটা দেখো, শব্দ গঠন বলতে কি বোঝায়, কি কি উপায় শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের 80% ইম্পর্টেন্ট। আবার কেউ 40 মনে করিও না, প্রয়োজনে আমি বাংলা দিয়ে লিখি 80%। হ্যাঁ, তো এইটা সবাই একটু দেখে নিতে পারো। এই হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন। এখন এখান থেকে তোমাদের যদি এই প্রশ্নগুলো না আসে, তাহলে তোমাদের আসতে পারে হচ্ছে কি, তোমাদের হচ্ছে মানে এই জিনিসটা খেয়াল করে দেখো। এইটা কিন্তু ভাই খুব বেশি ইম্পর্টেন্ট কথা। দেখো, এই যে উপসর্গের প্রয়োজনীয়তা, তোমাকে আমি 1 নম্বর একটা প্রশ্ন বলছিলাম, ওই প্রশ্নে বলা আছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই যে প্রশ্নটা বলছিলাম, এই প্রশ্নের সাথে এইটা কিন্তু ভাই একটা লেস লাগাই দিতে পারে। তার মানে যদি লেস লাগায় দেয় তাহলে তুমি এতটুকু লিখে রাখবা, শেষ। তার মানে তাহলে এটা তুমি ভালো করে একটু দেখে নিবা। এবার এটা গেল। এবার তোমার হচ্ছে যদি কখনো শব্দ গঠনটা আসে, শব্দ গঠনগুলো সাধারণত কিভাবে করবা দেখো। এইটা কিন্তু যে বক্সটা দেওয়া আছে সতর্কতা হিসাবে, বাংলা এবং তৎসম মধ্যে 4টা উপসর্গ মিল আছে আমরা জানি, আ সু বিনি। এখন অনেকে ধরো প্রশ্ন করলাম যে আকারা শব্দের আ কোন উপসর্গ, এখন এটা তো বাংলায় আছে তৎসম আছে, তাহলে তুমি কেমনে বুঝবে এটা বাংলা না তৎসম? ভাই সিম্পল, এই জাস্ট এখানে এই কয়েকটা যেগুলো আছে এইগুলো শুধু বাংলা, বাকি যত আশুবিনী আছে সব তৎসম। তো এগুলো অ্যাডমিশনের জন্য তোমাদের জন্য লাগবে এই বক্সটা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা বক্স অ্যাডমিশনের জন্য। এখন একাডেমিকের জন্য এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এবার আসো এখানে বসে পর্ব 3-এ যাও, বিহঙ্গ বইতে পর্ব 3-এ যাও। পর্ব 3-এ একটা আলোচনা করা আছে। দেখো যে চূড়ান্ত সাজেশন সকলবট মানে পর্ব 3, নিচের 5টি উপসর্গ দিয়ে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও। এখন এখানে 8টা উপসর্গ আছে, এই 8টার মধ্যে তুমি যে কোনো 5টা নিবা। তবে নেওয়ার আগে তুমি যেহেতু 5টা শব্দ গঠন বাক্য তৈরি করবাই, বাট তুমি এই সংজ্ঞাটা দিতেই পারো, ঠিক আছে? এই সংজ্ঞাটা দিতেই পারো। এই সংজ্ঞাটা দিলে তাহলে টিচার বুঝবে তুমি উপসর্গ সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ধারণা আছে। ওকে, এবার তুমি একটু নিচে যাও। দেখো আমি শব্দ গঠন করছি, মানে তোমাদেরকে এই যে শব্দ গঠন করছে, এখন এইভাবেই বক্স করতে হবে, মানে এইটা কোনো বিষয় না। তুমি জাস্ট কি করবা, বক্স না করলেও চলবে। তুমি শুধু লিখবা বাম পাশে উপসর্গ, মাঝখানে লিখবা শব্দ গঠন, এই পাশে লিখবা হচ্ছে বাক্য তৈরি। আর যদি প্রশ্নে বলো বাক্যে প্রয়োগ দেখাও, তাহলে লিখবা হচ্ছে বাক্যে প্রয়োগ। তাহলে দেখো অতে একটা শব্দ গঠন করছে অত্যন্ত, আমি লিখছি বিহঙ্গ বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তোমাকে এটাই লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আবার দেখো সাথে সাবালক, বলছি সাবালক শিক্ষার্থীরা অবশ্যই ভালো ফলাফলের উদ্দেশ্যে বিহঙ্গ বইটি পড়বে। তুমি কি সাবালক হইছো? আচ্ছা, হাত হচ্ছে হাপিত্তেশ। বিহঙ্গ বইটি এইচএসসি শিক্ষার্থীদের হ্যাপিত্তেশ থেকে পরিত্রাণের একমাত্র পন্থা। তো এরকম করে তোমার যে কোনো মতো করে মানে তুমি মানে বাক্য তৈরি করতে পারো তোমার মতো করে। তবে আমরা 4র্থ অধ্যায়ের উপসর্গ নিয়ে আলোচনা করলাম। এবার যারা বুঝতে পারছো সবাই একটু ডান লিখো। এখান থেকে আর তেমন কিছু আলোচনা করার নেই। তবে তোমরা যদি চাও পর্ব 4টা একটু দেখে নিতে পারো। পর্ব 4 না ওটা 5, দাঁড়াও একটু দেখে নেই। পর্ব 4 না 5 একটু দেখে নেই। 2 একটু দাঁড়াও। ওকে, দেখো আরেক জায়গায় শব্দ গঠন আজকে একটা আছে। যাই হোক, ওটা তোমরা একটু দেখে নিবা। মানে হচ্ছে তোমাদের মোটামুটি আমি সাজেশন যেটা দেওয়ার সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে হচ্ছে যদি এক্সট্রা ভাবে পড়তে চাও সেক্ষেত্রে এই যে পর্ব 5টা দেখতে পারো। পর্ব 5টা একটু দেখে নিতে পারো। এই যে পর্ব 5টা একটু দেখে নিতে পারো। পর্ব 5 কোনটা? এই যে দেখো পর্ব 5, এই যে এই একই, সব একই। এই যে এই প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো। এটা খুব বেশি একটা ম্যান্ডেটরি না, মানে এগুলা দিয়েও কিন্তু কি শব্দ গঠন করা, বুঝছো? সবাই একটু দেখে নিবা। যদি বুঝে থাকো সবাই একটু ডান লিখো। সবাই একটু ডান লিখো যে বুঝতে পারছো কিনা। সবাই একটু ডান লিখো। ওকে, সবাই বলতেছো ডান। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আসো তোমরা হচ্ছে আমরা হচ্ছে আলোচনা করবো হচ্ছে তোমাদের 4র্থ অধ্যায়ের সমাস নিয়ে। সব থেকে বেশি কঠিন, ভয় লাগে তোমাদের। হ্যাঁ, আচ্ছা, এই যে সমাস, এখন সমাস তো একভাবেই প্রশ্ন আসবে। সমাসের তোমরা ডিরেক্ট যাও হচ্ছে বিহঙ্গ বইতে পর্ব 3-এ যাও। পর্ব 3-এ যাও, বিহঙ্গ বইতে পর্ব 3-এ যাও। বিহঙ্গ বইতে পর্ব 3-এ যাও। তোমরা হচ্ছে বিহঙ্গ বইতে সবাই পর্ব 3 বের করো। পর্ব 3, এই যে পর্ব 3 এটা। হ্যাঁ, একটু সময় লাগতেছে, দাঁড়াও ছোট করে নিয়ে আগে দেখি।
এই যে পর্ব 3 খুঁজে পাচ্ছিলাম না তখন, এই যে পর্ব 3 দেখো, পর্ব 3 এর মধ্যে তোমাদের কিন্তু এই যে দেখো সাজেশনগুলো দেওয়া আছে। তোমরা চাইলে এই পর্ব 3 এর গুলো প্র্যাকটিস করবা, এখান থেকে 100% শিওর ইনশাআল্লাহ তুমি কমন পাবা। পর্ব 3 দেখো, এখানে বলা আছে যে কি চূড়ান্ত সাজেশন, মানে একবারে যেগুলো প্রয়োজন অনার্স 3 তে কোন সমাস ব্যাস বাক্য সহ করে সমাসের নাম দেওয়া আছে। এখন তোমরা এটা যখন করো বক্স করা লাগবে না, শুধু লিখবা প্রদত্ত শব্দ ব্যাস বাক্য সমাসের নাম, শেষ। এখন নয় তৎপুরুষ সমাস লেখার দরকার নেই, শেষ, নয় তৎপুরুষ লিখবা, দ্যাটস ইট। এটা করবা। এবং পাশাপাশি তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে পর্ব যে 5টা আছে, পর্ব 5 প্র্যাকটিস করবা, খাতায় লিখে রাখো বা বইতে টিক চিহ্ন দাও যে পর্ব 5, মানে সমাসের হচ্ছে 2টা তোমাদেরকে দিলাম, একটা হচ্ছে পর্ব 3 আর একটা হচ্ছে পর্ব 5, এই 2টা প্র্যাকটিস করবা, বাক্য প্রকরণ বা বাক্য তত্ত্ব। এখন এখান থেকে তোমাদের হলো 2 ভাবে প্রশ্ন আসবে। কিভাবে প্রশ্ন আসে আমরা সেটা একটু আলোচনা করি। এখান থেকে প্রশ্ন আসে তোমাদের হচ্ছে 2 সিস্টেমে, একটা হচ্ছে কি বর্ণনামূলক প্রশ্ন, আর একটা হচ্ছে কি শুদ্ধ মানে বাক্য রূপান্তর, বর্ণনামূলক প্রশ্ন, আর একটা হচ্ছে বাক্য রূপান্তর। তোমরা এটা হচ্ছে দিবা না, দিবা হচ্ছে কোনটা, বাক্য রূপান্তরটা দিবা। বাক্য রূপান্তরটা দিলে তুমি তখন সহজে মার্ক ক্যারি করতে পারবা। এখন তোমরা যদি বর্ণনামূলক প্রশ্ন পড়তে চাও, সেক্ষেত্রে কোনগুলো পড়বা, তোমরা তাহলে পর্ব 2-তে চাও, বিহঙ্গ বইয়ের পর্ব 2-এ চাও, পর্ব 2-এ চাও। এই যে দেখো এই একটা বক্স আছে, এই বক্সটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে পর্ব 2-এ যাও, আগে বর্ণনামূলক প্রশ্নগুলো আলোচনা করি। এই দেখো, এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বাক্য কাকে বলে, একটি সার্থক বা আদর্শ বাক্যের কি কি গুণাবলী থাকতে পারে সেগুলো ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখো বিভিন্নভাবে আসতে পারে, তাহলে এইটা হচ্ছে তোমাদের 99% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটা 100% শিওর দ্যাট এবছর আসবে ইনশাল্লাহ, মানে আসার চান্সটা সব থেকে বেশি। কারণ তোমাদের হচ্ছে এটা কিন্তু দেখো লাস্ট আসছে দিনাজপুর বোর্ড 22 সালে, তার মানে এবছর আসার জন্য সব থেকে বেশি উপযোগী। তাহলে এই প্রশ্নটা তোমরা পড়তে পারো, এবং এখানে তোমাদের সব অ্যান্সার দেওয়া আছে। পাশাপাশি তোমরা হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন আছে, 2 নম্বর একটা প্রশ্ন আছে, যে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। এই যে দেখো 2 নম্বর একটা প্রশ্ন আছে, গঠন অনুসারে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কাকে বলে। তাহলে এখান থেকে আমরা পড়বো হলো 3টা প্রশ্ন পড়বো। এই যে দেখো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, যে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। তো আমরা সেটা সম্পর্কে তোমরা ডিটেলস এখান থেকে পড়ে নিবা, তাহলে হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে পরীক্ষা আসতে পারে, যে বাক্য কাকে বলে, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা করো, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। এই যে এই প্রশ্নটাতে একটু খটকা আছে, দেখো এই বিষয়টাতে একটু খটকা আছে, এইখানে অনেকেই ভুল করো। দেখো প্রশ্ন আসতে পারে, এই 3টা প্রশ্নই কিন্তু 99% ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। পরীক্ষা আসতে পারে যে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। এখন যদি এই প্রশ্নটা যদি এভাবে আসে, যে কাজটা অনেকেই করে, ডিরেক্টলি বলে যে অর্থ অনুসারে বাক্য 5 প্রকার বলে, যেটা 100% ভুল। ভুলটা কেন আমি সেটা বলি। ভুল বিষয়টা হচ্ছে কি, মানে অর্থ অনুসারে বাক্য 5 প্রকারই, বাট এখন নতুন ব্যাকরণ অনুসারে অনেক কিছু আপডেট হওয়ার কারণে তোমাকে এখন এভাবে লিখতে হবে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অর্থ অনুসারে বাক্য 7 প্রকার। এখন তুমি যদি শুধু 7 প্রকার লেখো, তাও কিন্তু অনেকে ভুল ধরতে পারে। এই জন্য তুমি নামটা তোমাকে মেনশন করতে হবে, যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অর্থ অনুসারে বাক্য 7 প্রকার। এবার 7 প্রকার তুমি ডিটেলস আলোচনা করে দিবা। এই যে সব তোমার এখানে আলোচনা করা আছে, এগুলা তোমরা ভাষায় পড়ে নিবা। কিন্তু এখন যদি তোমরা বলো যে ভাই আমরা তো বাক্য রূপান্তর দিব, তাহলে আমরা কোনগুলো পড়বো? ভালো কথা, খুবই ভালো প্রশ্ন। তাহলে তোমরা যে কাজটা করবা, এই যে দেখো বিহঙ্গ বইতে পর্ব 3-এ যাও। পর্ব 3-এ গেলে দেখতে পাবা যে পর্ব 3-এ তোমাদেরকে বাক্য রূপান্তর আলোচনা করা আছে। এই যে দেখো পর্ব 3, এই পর্ব 3-এ কি করা আছে, বাক্য রূপান্তর আলোচনা করা আছে। পর্ব 3-এ প্রদত্ত বাক্য, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এটাকে মিশ্র করতে বলছে। ওকে, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করবে। এই যে দেখো যারা তারা আছে, মানে কি মিশ্র হয়ে গেছে, মানে 2টা শর্ত আছে। ওকে, তাহলে এই মানে পার্টটা তোমরা প্র্যাকটিস করবা। আর যদি কেউ চাও যে না আমি আরো একটু বেশি প্র্যাকটিস করতে চাচ্ছি, তাহলে তুমি অবশ্যই পর্ব 5, যেটা পর্ব 5টা তুমি পড়ে নিবা। এই হচ্ছে তোমাদের 5ম অধ্যায়। এখান থেকে তোমরা সবাই বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে বলো। যদি বুঝে থাকো তাহলে সবাই ডান লিখো, যদি বুঝে থাকো তাহলে সবাই ডান লিখো, সবাইকেও ডান লিখো, যদি বুঝে থাকো সবাই ডান লিখো। এবার আমরা যাবো হচ্ছে মানে ব্যাকরণের লাস্ট অধ্যায়, যেটা 6 নম্বর অধ্যায়টাতে যাব ইনশাল্লাহ। এই বাক্য শুদ্ধিকরণে তোমাদের মানে 2 ভাবে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে কি, যে
মানে বাক্য আকারে থাকতে পারে, আর একটা হচ্ছে তোমাদের অনুচ্ছেদ আকারে থাকতে পারে। তো যেভাবেই থাকুক না কেন তোমাদের মানে শুদ্ধ করতে হবে। আচ্ছা আমি সেটা একটু দেখাচ্ছি যে কোথায় থেকে পড়বা। তোমরা প্রথমত চলে আসবা হচ্ছে ডিরেক্টলি পর্ব 2-এ। দেখো এই পর্ব যে 2টা আছে, এই যে দেখো পর্ব 2, এই পর্ব 2-তে যাবা। পর্ব 2-এ দেখো বলা আছে চূড়ান্ত সাজেশন সকল বোর্ড। এখান থেকে দেখো মানে বাক্য শুদ্ধকরণ করে দেওয়া আছে। তো এইটা তোমাদের 99% ইম্পর্টেন্ট, এবং তোমরা এইটাই পরে অ্যান্সার করবা, ঠিক আছে? এটাই অ্যান্সার করবা। এবার দেখো হচ্ছে তোমাদের এই মানে এই পর্ব 2-তেই আরও দেখো দেওয়া আছে। যারা পৃষ্ঠা নাম্বার খুঁজে পাচ্ছ না, কেউ তাদেরকে বলে দাও পৃষ্ঠা নাম্বার কোথায়। এটা গেল হচ্ছে তোমাদের পর্ব 2। এবার আসো আমরা দেখবো হচ্ছে পর্ব 3, মানে যেটা অনুচ্ছেদ আকারে বলি। এই যে পর্ব 3, এই যে পর্ব 3, দেখো পর্ব 3-এ তোমাদের অনুচ্ছেদ আকারে দেওয়া আছে। এই যে অনুচ্ছেদ আকারে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে পর্ব 3, এটা হচ্ছে কি 99। তাহলে তোমরা হচ্ছে পর্ব 2 পড়বা, পর্ব 3 পড়বা, এবং যদি মানে পরে তোমার আরো পড়ার ইচ্ছা হয় বা টাইম থাকে, সেক্ষেত্রে তুমি মাস্ট বি বিহঙ্গ বইয়ের পর্ব 5 ভালো করে প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ব্যাকরণ অংশে তুমি 30-এর মধ্যে যদি কেউ ভালো প্র্যাকটিস করো 30-এ পাবা।